ফজরের আজানের ধ্বনি চারিদিকে মুখরিত হচ্ছে। নিশাত ঘুম ঘুম চোখ মেলে ধীরে ধীরে চাইল। চোখ খুলে মারওয়ানের পিঠ নজরে এলো, যে তার উল্টে ফিরে শুয়ে আছে। নিশাত খাড় করে পাশে হাতড়ালো, কাউকে পেল না। চমকে তাকিয়ে দেখলো পাশটা খালি, তার ছানা কই। মুহূর্তের মাঝে উঠে বসে খাটের নিচে দেখলো আশেপাশে, দেখলো নেই, কোথাও নেই। মারওয়ানের দিকে দৃষ্টি ফেলে দেখলো তার কোনো ফাঁক গলিয়ে গুলুমুলু মুঠোকৃত একটি হাত বেরিয়ে আছে। নিশাত ফুস করে দম ছাড়লো, আরেকটু হলেই তার দমটাই বেরিয়ে আসতো। ঘুম থেকে উঠে মানুষের মস্তিষ্ক কম কাজ করে। অন্যান্য সময় সবার আগে মারওয়ানের আশপাশটা চেক করতো, আর আজ মারওয়ান বাদের সব কিছু তন্ন তন্ন করে খুঁজে সারা। নিশাত কপালে হাত ছেঁকে একটু ধাতস্থ হলো, চুলগুলো হাত খোপা করে অজু করে নামাজ আদায় করলো। নিশাতের আজ নাস্তা বানাতে ইচ্ছে করছে না, কেমন ব্যথা আর ম্যাজম্যাজ করছে শরীরটা। স্কুলে বলে ছুটি নিয়ে নিবে কিনা সেটাও বুঝতে পারছে না। আজকাল শরীরটা বড্ড খারাপ লাগে, একটু হলেই অসুস্থ হয়ে যাওয়ার একটা বাতিক দেখা দিয়েছে। বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রইল, ভালো লাগছে না। স্কুলে যাবে, নয়তো ফোন করে না করে দেবে। কর্তৃপক্ষ ছুটি দেবে কিনা সেটাও বড় বিষয়। এমনিতেই গত কয়েক মাস ছুটির সংখ্যা তার বেশি। আজকে ছুটির কথা বললে সোজা হাতে কাগজই না ধরিয়ে দিয়ে আবার বের না করে। কাগজ ধরিয়ে দিলে কাগজ নিয়ে সোজা চলে আসবে। এত ক্লান্তি, অবসাদ, চাপ নিতে পারছে না সে। নিশাতের মতো চাকরিজীবীরা কাজ থেকে ইস্তফা নিতে মাঝে মধ্যে ভেবে থাকে, সামনাসামনি বলার সাহস ক্ষমতা কোনোটাই তাদের থাকে না। কারণ মধ্যবিত্তরা কল্পনা একটা প্রাসাদের মালিক হলেও বাস্তবে পেটে তাই কামলা খাটতে দুবার ভাবে না। বাঁচতে তো হবে, লোকে কি বলবে তা দিয়ে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না। যদিও মধ্যবিত্তদের চক্ষু লজ্জাটা একটু বেশি। দুনিয়াতে পেটটাই যত নষ্টের গোড়া, অশান্তির মূল। একে ভর্তি করতে মানুষের কত আয়োজন। এইটা না থাকলে বিশাল পৃথিবীর এক কোণে পড়ে থাকতো, এত ঝক্কি ঝামেলা পোহাতেই হতো না। এসব ভাবতে ভাবতে কখন তার চোখ লেগে এসেছে বলা মুশকিল। মুখে সুসুরি লাগায় ঘুম হালকা হয়ে এলো নিশাতের। আঁখি পলক জোর করে টেনে খুলে দেখলো নাহান ছোট ছোট হাত দিয়ে তার মুখ হাত বুলিয়ে দিয়েছে। নিশাতকে চোখ খুলতে দেখে হাসলো বাচ্চাটা। ঘুম ভাঙিছে মা? নিশাত আওয়াজ দিল। হুম। নাহান খাড় বাঁকিয়ে ফোকলা হেসে বলল। নিশাত উঠে বসলো, চুলগুলো হাত খোপা করতে করতে বলল, এই তো ভাঙলো, আপনি উঠে পড়েছেন? আমি উঠছি, বাবা উঠছে, খাবার নেই। নিশাত বুঝলো তার ছানার খিদে পেয়েছে। আজ তো সে নাস্তাও বানায়নি। গড়িতে তাকিয়ে দেখলো স্কুলের 38 মিনিট আছে। নিশাত বলল, তোমার বাবা কই? বাবা কার? নিশাতের কপাল কুঁচকে গেল। কি খায় তোমার বাবা? নাহান মায়ের পাশে তার ছোট্ট গোলুমুলু হাত পা মেলে বসে বলল। ওই যে চিড়ে চিড়া কার? নিশাত বুঝলো রুটির কথা বলছে নাহান। সে দ্রুত ছেলেকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে পাশের রুমে গেল। পর্দা সরে দেখলো মারওয়ান খাটে হেলান দিয়ে চা খাচ্ছে আর পেপার পড়ছে। পরনে শুধু লুঙ্গি আর ঘাড়ে দুই পাশে দিয়ে গামছা ঝুলছে। নিশাত হঠাৎ রেগে গেল। রান্নাঘরে গিয়ে জোরে জোরে বাসন কোসন রাখছে আর চিলিয়ে বলছে, একা একা পাশের রুমে নাস্তা এনে নিজের উদরপূর্তি করছেন, অথচ বাচ্চাটাকে না খাইয়ে রেখেছেন এখনো। ও কি খুব বেশি খেত? সভ্যতার বালাই নেই আপনার মধ্যে, থার্ড ক্লাস লোক কোথাকার। নিশাত রাগে গজগজ করতে করতে চুলোয় গতকাল রাতের দুধ জাল করছে। কোলে নাহান মায়ের চিৎকারে ভয় পেয়ে গুটিয়ে আছে। মায়ের ঘাড়ে মুখ লুকিয়ে সামনে তাকিয়ে দেখলো বাবা দাঁড়িয়ে, যার চোখ মুখ বর্তমানে কুচকে গম্ভীর হয়ে আছে। নাহান বাবার দিকে দুই হাত মেলে দিল। মারওয়ান নিশাতের পেছনে দাঁড়িয়ে বলল, সকাল সকাল গলাতে চড়া কেন? ঘরের মধ্যে প্রতিদিন অশান্তি করতে হবে কেন? সমস্যা কি? নিশাত কোনো কথার জবাব দিল না, নিজ মনে কাজ করতে লাগলো। নাহানের হাত বাড়িয়ে বলে ডাক দিতে দেরি, কিন্তু নিশাতের থমকে উঠতে দেরি হয়নি। চুপ! থাপ্পড় মেরে বাবা বাবা করা ছুটিয়ে দেবো একদম। সেদিনের মায়ের কথা ভুলে যাওনি নিশ্চয়ই? মারনের রাগ আকাশ ছিল। দোষ না করে অযথা কথা আর চিলাচিলি কেবা সহ্য করে। রান্নাঘরের সবগুলো বাসন রাগে জিদে এক ধাক্কায় ফেলে দিল। ঝনঝন শব্দে নিষাদ কেঁপে উঠল। নাহান বাবার অগ্নিমূর্তি দেখে কেঁদেই দিল। বুঝ হওয়ার পর এই প্রথম বাবাকে এত রাগতে দেখলো, ভয় তো পাবেই। মারওয়ান দেয়ালে থাবা মেরে গর্জে উঠে বলল, প্রতিদিন নাটক মারায়, বালের সংসার করতে আসছে। এটার বলে বালের সংসার। খালি সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান, কানটা আমার ঝালাফালা করে দিচ্ছে। শরীর খারাপ ভেবে নাস্তা আনলাম, ওর ছেলেকে খাওয়ালাম। এটা দোষ হয়েছে আমার?
সকাল সকাল তেজ দেখাচ্ছে, চিল্লানো শুরু করেছে, যেন রেডিও শোনাচ্ছে। একটু কামাই করে খাওয়ায়, একটু কামাই করে খাওয়ায়, এর দাপটে ঘরের টেকা যায় না। কুষ্টি গেলে এই সংসারের। বলে পায়ের কাছে এক বোতল লাথি মেরে চলে গেল। বোতল ফেটে পানি বেরিয়ে এলো। নিশাত লন্ডভন্ড রান্নাঘরে ছেলেকে চেপে ধরে পাথরের মতো দাঁড়িয়ে। সংসারে একজন আগুন হলে আরেকজনকে পানি তো হতেই হয়, তবে সেই পানি যদি পেট্রোলের রূপ নেয় সেখানে বিস্ফোরণ হওয়া স্বাভাবিক। নাওয়ান হেঁচকে তুলে কাঁদছে। সম্ভবত এই সংসার যুদ্ধে বাচ্চা ও বাচ্চার মা উভয় বিধ্বস্ত। সম্পর্কের ছেঁড়ার সুতোটা বোধহয় এবার পুরোপুরি ছেঁড়ার বন্দোবস্তই হলো। পদ্মালয় নামক চেয়ারম্যান বাড়িতে সকাল সকাল ভয়াবহ কাণ্ড ঘটে গিয়েছে। যেই সেই কাণ্ড না, একেবারে খবরে ছাপানোর মতো কাণ্ড। শাশুড়ির হাতে পুত্রবধূ চর খেয়ে বোবা হয়ে গেছে। উর্মি ভুইয়ার ভাষ্যমতে মানহা তাকে চায়ের সাথে কিছু মিক্স করে দিয়েছে। তার ধারণাটা সেটা বিষ। ভাগ্যিস সেই সময় সেও ওখানে গিয়েছিল, নয়তো এই মেয়ে তাকে জমের দুয়ারে পাঠিয়ে দিত। মানহাকে যত ভোলা ভেবেছিল, আদতে মেয়েটা দুনিয়ার বাজে। সেই থেকেই ঘটনার সূত্রপাত। দিন দিন উর্মি ভুইয়ার আচরণ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। স্বামী, কন্যা, পুত্রবধূ, পুত্র, কাউকেই দুচক্ষে সহ্য করতে পারছে না সে। বিশাল হলরুমে বৈঠক বসেছে। উর্মি ভুইয়ার দুই ভাই উমায়ের ভুইয়া এবং উজান ভুইয়াও উপস্থিত। ইহাব সকালে সকলকে ডেকে হুলস্থুল ঘটিয়ে ফেলেছে। উপস্থিত সকলের মুখে চিন্তার রেখা ফুটে উঠেছে। অথচ যাকে নিয়ে বৈঠক সে নির্বিকার চিত্তে চায় চুমুক দিচ্ছেন আর বই পড়ছেন, যেন এসব বৈঠকে তার কিচ্ছু যায় আসে না। ইমতিয়াজ ভুইয়া পড়েছেন ক্যারাকলে। এদিকেও যেতে পারছেন না, ওদিকেও যেতে পারছেন না, দুই দিকে বিপদ। ইহাব মুখ শক্ত করে উমায়ের ভুইয়ার উদ্দেশ্যে বলল, মামু, তোমার আদরের বোনকে জিজ্ঞেস করো আমার বউয়ের সাথে তার কিসের শত্রুতা। প্রথম প্রথম তো মাথায় তুলে নাচতো, এখন মাথা থেকে ফেলে আছাড় দিচ্ছে কেন? উমায়ের ভুইয়া বললেন, একটু শান্ত হ। কিসের শান্ত হব? মমের এমন গিরগিটির মতো রূপ বদলানো দেখে আমি হতভম্ব। আর বেচারি তো পরের মেয়ে, সে তো বুঝে উঠতেই পারছে না কি ঘটছে আর কেন ঘটছে। আমি না হয় ছেলে, একটা কেন 10টা থাপ্পড় খেলেও প্রবলেম নেই, কিন্তু আমার বউকে মারে, কথা শোনায় কোন যুক্তিতে? মানহা কি তার মেয়ে? তোর মা তো বললো চায়ের সাথে কিছু মেশাতে দেখেছে, তাই এমন রিয়েক্ট করেছে। ওটা চিনি ছিল মামা। মমের কি হয়েছে বুঝতে পারছি না, সবকিছুতে অহেতুক সন্দেহ করা শুরু করেছে। মারতে মারতে হলে ছেলেকে মারতো, পরের মেয়েকে মারার দরকারটা কি ছিল? মেয়েটার চোখে আমি কালার হলাম না? ওর মা, বাবা, ভাইয়েরা জানলে কি হবে বুঝতে পারছো? তোর বউ কি উচ্চ বংশীয়, ধনী পরিবারের? তাহলে আমাকে ফোন নম্বর দে, আমি যোগাযোগ করব। অত টেনশন করতে হবে না। তোর মামু আছে কি করতে? প্রয়োজন নেই, আমি দেখব। পুরোপুরি দেখি বউয়ের গোলাম হয়ে গেছিস। বাহ, নিশ্চয়ই কান পড়া দিয়েছে এই মেয়ে। একটা কুটনি ঠিক ছেলেকে মায়ের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। একে কি দেখে ভালো ভাবতাম, ভাবলেই তো শরীর কুটকুট করছে। মম, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। কান পড়া দেওয়ার কিচ্ছু নেই, সবকিছু আমার চোখের সামনেই ঘটেছে। তাই অযথা পরের মেয়েকে টানো না এর মধ্যে। ভালো ফ্যামিলির মেয়ে দেখে এখনো চুপ করে আছে। নয়তো অন্য মেয়ে হলে এই ঘটনার পর বাপের বাড়ি গিয়ে কেস করে দিত আমাদের নামে, তখন জেলে বসে সর্ষে ফুল। ঠাস শব্দে পুরো বসার ঘর স্তব্ধ। ইহাব ডান গালে হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। উমায়ের ভুইয়া, উজান ভুইয়া, ইমতিয়াজ ভুইয়া, ইনাবা সকলের থাপ্পড়ের শব্দে দাঁড়িয়ে গেছে। উর্মি ভুইয়া ইহাবের দিকে তাকিয়ে বলল, মায়ের চোখে চোখে কথা বলা শিখেছ? যাও, তোমাকে ও তোমার বউ দুজনকেই থাপ্পড় দিলাম। এবার জামাই বউ দুজনে যে আমার নামে কেস করে এসো। যাও, বেয়াদব পেটে ধরেছি। রক্ত কথা বলে, তোমার রক্তও কথা বলছে। হ্যাডম দেখাচ্ছ আমাকে? ইমতিয়াজ ভুইয়া উর্মি ভুইয়াকে ধরতে এলে উর্মি ভুইয়া চোখ রাঙিয়ে বলল, দূরে থাকুন, ছেলেকে শাসন করতে পারে না, আসছে আমাকে শান্ত করতে। ইনাবা এগিয়ে আসতে আসতে বলল, আম্মু একটু ঠান্ডা হও, তোমার প্রেশার বাড়বে। তোমারও ভাই ভাবির সঙ্গে চর খাওয়ার শখ জেগেছে? তোমার কাছে জ্ঞান চেয়েছি, দূরে থাকো। উর্মি ভুইয়ার কাঠিন্য স্বর। ইহাব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে গটগট পায়ে হেঁটে উপরে চলে গেল। পুরো হলরুমে নীরবতা নেমে আসলো। ইমতিয়াজ ভুইয়া চিন্তিত বদনে বসে রইলেন। জিরানের আজকে ডিউটি নেই, বাকি 4 জনেরও অফ ডে।
কানে ব্লুটুথ, যেটা দিয়ে নেওয়াজ, মুনতাজির, মার্ভ, সাইফার সকলের সাথে কথা বলছে। ঘরে বসেই আর্জেন্ট ফাইল চেক করছে আর রেড মার্ক দিয়ে ক্রস চিহ্ন দিচ্ছে কিছু কাগজে। হঠাৎ তার পার্সোনাল ফোন ভাইব্রেট হতে লাগলো। জিনান কেটে দিল, তবে অপরপক্ষ মারাত্মক অধৈর্য বোঝা যাচ্ছে। বারবার বিরতিহীনভাবে কল দিয়ে যাচ্ছে। জিনান শেষে ফোন সুইচ অফ করে রাখলো। জরুরি আলাপ কাজ ছেড়ে একটু রিল্যাক্স হয়ে বসতেই কলিং বেলের শব্দে টনিক রইল। এই ফ্ল্যাটে সে একাই থাকে। এই সময় আবার কে এলো? কুচকানো গেঞ্জিটা চান চান করে ট্রাউজারের পকেটে এক হাত ভরে দরজার পিপ হলে চোখ রাখলো আশেপাশে, কাউকে দেখলো না। জিনান কপালে ভাঁজ করে চলে যেতে নিলে আবারও অনবরত কলিং বেল বাজতেই থাকলো। সে এবার ঘর থেকে পিস্তল নিয়ে এসে ধীরে ধীরে দরজাটা খুলে দিতেই কেউ যেন তার গায়ের উপরে হামলে পড়লো। জিনান অতর্কিত হামলায় উল্টো পাল্টে পড়েই গেল। গায়ের উপরে ভারী বস্তুটার দিকে নজর দিয়ে বলল, এখানে কি? উপরে মানুষটা আরাম করে এক পায়ে উপর আরেক পা ভাঁজ করে আসনের মতো করে বসে পড়ল। তুমি? জিনান দ্রুত উঠে দরজা বন্ধ করে বলল, তুমি পাগলামি বন্ধ করবে কবে ইরা? ইরা নামক মেয়েটি ছুটে এসে জিনানের গলা জড়িয়ে ধরে বলল, কোনো দিন না। তুমি তো আমাকে একটুও মনে করো না। জিনান মুখের অভিব্যক্তি পরিবর্তন না করে বলল, আমার কাছ থেকে সেটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তুমি বাসার ঠিকানা পেয়েছো দেখে যখন তখন এখানে চলে আসবে, এটার পারমিশন কিন্তু তোমায় দেয়া হয়নি। ইরা মুখ কালো করে বলল, তোমার বাসায় আসতে আমার পারমিশন লাগবে নীলাব্র? জিনান বিরক্ত সূচক শব্দ করে নিজের কপাল চুলকে বলল, অবভিয়াসলি লাগবে। তোমার পাগলামি তুমি বাসা পর্যন্ত বজায় রাখো। আমার গুরুত্বপূর্ণ ফাইলের ভিতরে তোমার প্রেম কাহিনী শোনার জন্য নিশ্চয়ই কেউ বসে নেই। এজন্য এই পেশার কথা তোমাদের মতো ছেলে মেয়েদেরকে জানানো উচিত না। এরা কাজের কাজ তো কিছুই করেই না, উল্টো অযথা প্যারা দেয়। পুরো অফিস রুমে আমার মান ইজ্জত খেয়েছো তুমি। এখনও বাচ্চা নেই তুমি, অবুঝের মতো বিহেভিয়ার অন্তত ছাড়ো। ইরা ছলছল চোখে তাকিয়ে আছে। এতদিন পর দেখা হয়েছে, কোথায় জড়িয়ে ধরবে তা না করে কড়া কড়া কথা শুনিয়ে যাচ্ছে। ইরা কি এত কিছু বুঝে কাগজগুলো রেখেছিল? মনটা তার বিতৃষ্ণায় ভরে গেল। এইসব পুরুষদের বিবাহ করাটাই ভুল। এদের কাছে নারীর প্রেমকে ঠং ন্যাকামি লাগে। বাবার জোরাজোরিতে এই কাজী নামক বাসটাকে বিবাহ করে তার জীবন যৌবন সব শেষ। সে ছাড়া এই কারেন্টের তারকে কে বা বিয়ে করত? একটু ধরলেই চিলিক মেরে উঠে শালার বিদেশি মাল। এইসব ভেবেই ইরা মুখ মুচড়ালো। জিনান তার মুখের সামনে তুড়ি বাজাতে ইরা নিজের ব্যাগ নিয়ে সোজা শোবার ঘরে চলে এলো। জিনান পিছু পিছু এসে বলল, তুমি কি এখানে থাকবে? ইরা না ঘুরে নিজের হ্যান্ড ব্যাগ আলমারিতে খুলে রাখতে রাখতে বলল, না, আমার ভূত থাকবে। জিনান এক ভ্রু উঁচিয়ে বলল, তোমাকে এখানে আসতে বারণ করেছিলাম আমি। ইরা প্রত্যুত্তর করলো না, মনে মনে বলল। উনি বারণ করলে আমি শুনবো। জিনান দরজা হেলান দিয়ে বলল, জামা কাপড় তো আনোনি, কি পরে থাকবে? দরকার হলে জামা কাপড় ছাড়াই থাকবো, কোনো সমস্যা? জিনান হেলানরত অবস্থায় হাত ভাঁজ করে বলল, তোমার সমস্যা না হলে আমার সমস্যা হবে কেন? জামা কাপড় ছাড়া তো আর আমি থাকবো না। ইরা জিনানের কথা মানে বুঝতে পেরে চোখ রাঙিয়ে বলল। অসভ্য। তারপর আলমারি খুলে জিনানের একটা সাদা গেঞ্জি আর ট্রাউজার নিয়ে সে সোজা ওয়াশরুমে চলে গেল। জিনান দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। শুরু হয়েছে তার ব্র্যান্ডের গেঞ্জি ট্রাউজারের দখলদারি। এই মেয়ে এখানে আসলে তার আলমারি লন্ডভন্ড করে ফেলে। জিনান মাথায় হাত দিয়ে বসে আছে। সব গুরুত্বপূর্ণ ফাইল গুছিয়ে লকারে ঢুকিয়ে রাখলো। কোথায় কোথায় হাত দেয় বলা যায় না। একটু সুস্থে থাকে না এই মেয়েটা, এত চঞ্চল আর অস্থির। উফ, জিনান আর ভাবতেই পারলো না। ইরার বেরোনোর অপেক্ষা করতে লাগলো। এসেছে যেহেতু বেশি বেশি খাটিয়ে নিতে হবে, তাহলে ঘন ঘন এখানে আসার স্বাদ মিটেই যাবে। ইহাব মানহার সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মানহা তাকে এড়িয়ে যাচ্ছে। ফ্লাফিকে আদর করছে, খাবার দিচ্ছে, একদম চুপচাপ হয়ে আছে। ইহাবের মনে হচ্ছে ঝড় আসার পূর্বে লক্ষণ এটা। উর্মি ভুইয়ার চর খেয়ে জবাব বন্ধ হয়ে গেছে নাকি বেচারি ওই মুহূর্তে থেকেই বোধহয় আর বেরোতেই পারেনি এখনো। ইহাব গলা খাকারি দিয়ে বলল, শোনো, চর তুমিও খেয়েছো আমিও খেয়েছি, হয়ে গেল না শোধবোধ?
কথা না বললে কি গাল থেকে চটা উঠে যাবে? আমার সাথে কথা না বলার কারণ কি? চর কি আমি দিয়েছি? যে দিয়েছে তার সাথে কথা বলো না। আমি তো নিজেও ভুক্তভোগী। তাই আসো কোলাগুলি করে ব্যাপারটা মিটিয়ে ফেলি। মানহা প্রতিউত্তর করলো না। মানহার উত্তর না পেয়ে ইহাব নিজ থেকে এগিয়ে এসে মানহাকে পেছন থেকে জাপটে ধরলো। অমনি মানহা চোখ ঘুরিয়ে ইহাবের দিকে চাইলো। ইহাব বলল, রাগ করে না রিন পাউডার, খুলে দাও মুখের লাউডার। উল্টাপাল্টা ছন্দ বলা বন্ধ করুন, আমার ভালো লাগছে না এইসব। যাক, অবশেষে কথা বললে রিন পাউডার। আশ্চর্য, রিন পাউডার কে? কে আবার তুমি? আমার একটা সুন্দর নাম আছে, মানহা আফরিন, ডাকলে সে নামেই ডাকবে। আমি তো সেই নামে ডাকছি, আফরিন ওরফে রিন পাউডার। কঠিন দাগ সরিয়ে কাপড়কে করে নিমিষেই পরিষ্কার। রাতে মারওয়ান দুটো ইলিশ মাছ এনেছে। নিষাদ ছুঁয়েও দেখেনি। নাওহান বাবাকে দেখে প্রথমে ভয় পেলেও মারনের আদরে আবারও প্রাণবদ্ধ হয়ে গেছে। বেশি রাত হয়ে যাওয়ার পরেও যখন নিষাদকে মাছ ছুঁতে দেখলো না, তখন ছেলেকে নিয়ে ইউটিউব দেখে কোনো রকমই ইলিশ মাছ কেটে ভেজে তুলে রাখলো। ভাগ্যিস এটা ইলিশ মাছ ছিল, নয়তো এই মাছ খাওয়ার উপযোগী আর হতোই না। বাসায় আসার পথে জ্যান্ত লাল টসটসে ইলিশ মাছ দুটো দেখে লোভ সামলাতে পারেনি। সকালের কথা এরই মধ্যে ভুলেই গেছে, না হলে রাতে অন্তত ভুলেও ইলিশ মাছ নিয়ে বাসায় ঢুকতো না। পকেটে টাকা থাকলে খরচ করতে শরীর শিরশিরায় তার। এসব ভাবতে ভাবতেই গরম গরম মাছ দিয়ে ভাত খেতে বসলো। মাছের পেটের এক পিস নিল। যেই কামড় দিয়েছে তিতায় বুক বিদঘুটে রূপ ধারণ করেছে। মাছের পেটে গুতাগুতি করতে গিয়ে নিশ্চয়ই ভিতরে পিত্তি গলিয়ে ফেলেছে। ভালো করে সাফ হয়নি। মারওয়ান কোনো রকম ডাল দিয়ে খেয়ে উঠল। এত টাকার এত স্বাদের মাছ পুরোটাই জলে গেল। নারীরা সংসার কিভাবে সামলায়, সে একটু মাছ কাটতে গিয়েই গরমিল করে ফেলেছে। বাকিগুলি করতে গেলে তো একদিনেই সব কিছু তছনছ করে ফেলতো। এজন্যই গুরুজনেরা বলেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এসে ভাবতে ভাবতেই মারওয়ান ঘুমের দেশে পাড়ি জমালো। হয়তোবা কাল আবারও রমণীর গুণের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে তাদের ভেঙে দিতে মারওয়ানের মতো পুরুষরা জেগে উঠবে। নিষাদ মারওয়ানের আলাপ স্থগিত আছে 3 দিনে পড়েছে। শুধু আলাপ স্থগিত ব্যাপারটা সেখানে সীমাবদ্ধ নেই, একজন আরেকজনের মুখ দেখা দেখেও বন্ধ অবশ্য হয়েছে নিষাদের পক্ষ থেকে। মারওয়ান ঘরে থাকলে নিষাদ অন্য রুমে দরজা আটকে রাখতো, আর বাইরে গেলে বের হয়ে রান্নাবান্না করতো, ছেলেকে সময় দিত। নিষাদ সকাল 8টায় স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মারওয়ান তখনও ঘুমে। নাওহানকে নাস্তা খাইয়ে মারওয়ানকে জাগাতে বলে বেরিয়ে পড়েছে সে। আজকে স্কুলে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, ওটা শেষ করে বাসায় আসতে লেট হবে। এসব ভাবতে ভাবতেই স্কুলে পৌঁছে গেছে সে। গেট দিয়ে ঢোকার সময় নাজমা ম্যাডাম ডেকে উঠলেন। নিষাদ সেদিকে তাকিয়ে দেখল নাজমা ম্যাডাম তার হাজব্যান্ডের বাইক থেকে নামছেন। নিষাদ তাকাতেই তিনি হাত নাড়িয়ে তাকে থামতে ইশারা করলেন। তারপর হেলমেট খুলে হাজব্যান্ডের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু হাজার টাকার নোট গুনে নিজের পার্সে ঢুকালেন। মানিব্যাগ পকেটে রাখতে রাখতে স্বামীর গালে চুমু খেয়ে নিজের গাল এগিয়ে দিলেন। নিষাদ এক নজর সেদিকে তাকিয়ে দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকিয়ে রইল খানিক পর। নাজমা ম্যাডাম এসেই বললেন, আজকে লেট হয়ে গেল, আর বলবেন না। আপনাদের স্যার আমাকে ছাড়া একদমই কিছু বোঝে না। আমি বললাম আজ গাড়ি করে যেতে ইচ্ছে করছে না, বাইকে যাব। অমনি নানা লেকচার শুরু করেছে। যদি দুর্ঘটনা হয় আমি পড়ে যাব, ব্যথা পাবো, হ্যান ত্যান। লোকটা এত কেয়ারিং, আমার নিজেরই মাঝে মধ্যে মনে হয় একটু কম কেয়ারিং হলে কি এমন ক্ষতি হতো আপনিই বলুন। নিষাদ নিশ্চুপ হাঁটছিল। নাজমা ম্যাডামের ছোট প্রশ্নে একটু ইতস্তত করে বলল, আমি কি বলবো? প্রত্যুত্তরে নাজমা ম্যাডাম বললেন, তাই তো, আপনি কি বলবেন? আপনার তো এসব বিষয়ে অভিজ্ঞতা নেই। বলে ঠোঁট বাঁকিয়ে হাসলো। কথাটা নিষাদের টিটকারির আভাস পেল, তবে কিছু বলল না। নাজমা ম্যাডাম যে তাকে কটাক্ষ করে কথা বলছেন সেটা সে স্পষ্টই বুঝতে পারছে। এরকম কটাক্ষ তিনি নিষাদকে প্রায় করেন। আগে একা করলেও এখন আরও কয়েকজন কলিগের সাথে মিলে জোট বেঁধেই করেন। নিষাদের প্রথম খারাপ লাগলেও এখন তার গায়ে লাগে না। যার স্বামী ঠিক নেই তার স্ত্রী হয়ে এরকম 2-4টে কটাক্ষ টিটকারি হজম করতে না পারলে সে কেমন স্ত্রী। অফিস কক্ষে প্রবেশ করা মাত্র নাজমা ম্যাডাম তার সঙ্গী সাথীদের সাথে মিশে গেলেন। নিষাদের দিকে বিশেষ ভ্রুক্ষেপও করলেন না, এমনভাবে এড়িয়ে গেলেন যেন এখানে নিষাদের নামের কারো কোনো অস্তিত্বই নেই।
রুবি ম্যাডাম সবকিছু লক্ষ্য করে নিশাতের দিকে এগিয়ে এলেন। এসেই নিশাতের পাশে চেয়ার টেনে বসলেন। নিশাত তাকে দেখে সালাম দিল। রুবি ম্যাডাম সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? নিশাত মুচকি এসে জবাব দিল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই থাকি। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। নিশাত ঘড়িতে সময় দেখে বলল। কি করুন? রুবি ম্যাডাম চেয়ারটা এগিয়ে নিশাতের পাশাপাশি আনলো। তারপর খুব ধীরে স্থির করে কণ্ঠে নমনীয়তা ঢেলে বলল, আপনার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? এই যে আপনার হাজবেন্ডকে নিয়ে এত গসিপ হয়, আপনাকে ঠাট্টা তামাশা করা হয় এজন্য? নিশাত শান্ত গলায় জবাব দিল, সত্যি বলতে মানুষের নেচার অনুযায়ী প্রথম প্রথম খারাপ লাগলেও এখন আর লাগে না। সবকিছু সয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এভাবেই ভালো আছি। যত সইতে পারবো তত সুন্দর জীবন। যদি কোনোদিন সহ্য শক্তি কমে যায়? সেদিন না হয় আবারও আল্লাহর সাথে বন্ধুত্ব করব। ক্লান্ত হন না? হই, তবে রবের সঙ্গে কথা বলে ক্লান্তি দূর হয়ে যায়। রবের সঙ্গে কথা বলা যায়? যায়, আমি তো প্রতিদিন বলি। এতটা মানসিক শক্তি কিভাবে অর্জন করলেন? আল্লাহর সাথে কথা বলে। নিশাতের প্রত্যুত্তরে রুবি ম্যাডাম হতবাক হলেন। এরকম উত্তর তিনি আশা করেনি। এত ধৈর্য, এতটা সে থাকলে নিশ্চয়ই এতটা দৃঢ় মনোবলের সহিত জবাব দিতে পারত না। আল্লাহর উপরে তার কত অগাধ বিশ্বাস, ভরসা। চেহারা এক বিন্দু অসন্তুষ্টির ছায়া নেই, শুধু ক্লান্তি রয়েছে। রুবি ম্যাডাম হৃদয় কুঞ্চে নীরবে আওড়ালেন, আল্লাহ, তোমার এই ধৈর্যশীল বান্দাকে তুমি নিরাশ করো না, তাকে সুখে রেখো। তোমার ওপরে ভরসার প্রতিদান হিসেবেও সে অনেক অনেক ভালো থাকা ডিজার্ভ করে। ঘন্টার আওয়াজ পড়ার যে যার ক্লাসে চলে গেল। নাওয়ান রান্নাঘরে ফ্লোরে বসে খুব আয়াস করে চিনি খাচ্ছে। এসেছিল দুধ খেতে, তবে দুধের বয়াম না পেয়ে চিনির বয়ামে হাত ঢুকিয়ে কবজি কুনোই মুখ ভরিয়ে ফেলেছে। বাবাকে বারবার ডাকার পরও বাবার পাত্তা না পেয়ে নিজেই নিজের কার্য হাসিল করেছে। মারওয়ান ঘুম ঘুম চোখে রান্নাঘরে এসে নাওয়ানের এই হাল দেখে চোখ কপালে তুলে দাঁড়িয়ে রইল। চিনি শুধু মুখে ভরায়নি, আশেপাশে ফেলে একেবারে বিতিকিচ্ছিরা অবস্থা করে রেখেছে। মারওয়ান রাগ উঠল। বাচ্চাটা তো জ্বালায় নিজের কপাল ঘষে ফিরিকটি নিয়ে বলল, কি করছিস পটকার বাচ্চা? নাওয়ান ঘাড় ঘুরিয়ে বাবাকে দেখে ফোকলা হেসে বলল, একটু মোজা কায়। মারওয়ান দাঁত কির মিরিয়ে বলল, তোর মোজা মোজা খাওয়া বের করছে, দাঁড়া। পুরো রান্নাঘরের অবস্থা বেহাল করে ফেলেছে। পাঁচি হতচ্ছাড়া পটলের বাচ্চাটা। ওর মা জ্বালাতে পারে না দেখে এটাকে রেখেছে আমার জীবন ভাজা ভাজা করতে। লিলিপুটের ছাও দুটোই শিয়ানা। কথাগুলো বলতে বলতে মারওয়ান এগিয়ে এসে নাওয়ানের হাত ধরে টেনে তুলল। গেঞ্জি প্যান্ট থেকে চিনি ঝেড়ে বয়াম উপরে উঠিয়ে রাখলো। তারপর রান্নাঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করলো। নাওয়ানকে নিয়ে বাথরুমে গেল গোসল করবার উদ্দেশ্যে। বাচ্চাটা পানি নিয়ে দাপাদাপি করছে। মারওয়ান ঠোঁট চেপে বলল, আয় চুপচাপ দাঁড়া। লিলিপুটের ছাও, সেদিন তোর মা আমাকে বুড়ো বলেছে। বুড়ো তো তোর কারণে হচ্ছে, ব্রিটিশের নাতি। নাওয়ানের প্যান্ট খুলে দেয়, তারপর শুধু স্যান্ডো গেঞ্জি। সে স্যান্ডো গেঞ্জি তুলে ধরে বলল, তুমি ব্রিটিশ? মারওয়ান মুখ গম্ভীর করে বলল, আমি ব্রিটিশ হতে যাবো কেন? তুই, তোর মা, তোর নানা ব্রিটিশ, বুঝছিস? বুঝেছি, আমি, তুমি, মা, দাদু ভাই সবাই ব্রিটিশ। মারওয়ান হতভম্ব গলায় বলল, কত বড় পদ ভাবা যায়? নাওয়ান হাত নাড়িয়ে নাড়িয়ে বলল, বদ নাই। চুপ লেংটু কোথাকার। নাওয়ান গেঞ্জি ছেড়ে তার গুলুমুলু দুই হাত দিয়ে মুখ ঢেকে বলল, নেন্টু বললো কিনু, চরম। মারওয়ান মগ হাতে নিয়েই বলল, ওরে কত শরম একেবারে বেয়ে বেয়ে পড়ছে। লজ্জা নেই? বাপের সামনে উদম হয়ে দাঁড়িয়েছিস। নাওয়ান এবার চোখ থেকে হাত নামিয়ে নাড়িয়ে নাড়িয়ে বলল, লজ্জা নাই। মারওয়ান আর কথা না বাড়িয়ে মগ ভর্তি করে পানি নাওয়ানের গায়ে ঢেলে দিল। গায়ে পানি পড়ায় নাওয়ান মুখ হা করে ফেলল। মুখ দিয়ে বুদবুদ করতে লাগলো। মারওয়ান ছেলের মাথা মেরিল বেবি শ্যাম্পু দিয়ে ধুইয়ে দিল। বেশ খানিক বাদে বাপ ছেলে গোসল করে একেবারে পরিপাটি হয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। মারওয়ান নাস্তা খেয়ে ছেলেকে তৈরি করলো, নিজেও তৈরি হলো।
দুই বাপ বেটা ফিটফাট হয়ে বাসা থেকে বেরোলো। আকাশে আকাশচর মুক্ত বিহঙ্গিনা ডানা ঝাপটে বেড়াচ্ছে, মাঝে মধ্যে পদ্মালয় কুঞ্জে এসে বসে কিচেমিচে শব্দ করে চলেছে। তাদের কলতানে প্রকৃতিতে সৃষ্টি হচ্ছে সুরের মূর্ছনা। ইমতিয়াজ ভুঁইয়া স্টাডি টেবিলে বসে কিছু লিখছিলেন। উর্মি ভুঁইয়া শুয়ে শুয়ে তাকে সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছেন। বেশ খানিক পর এপাশ ওপাশ করলেন। শুনুন, আপনার ছেলে কি বাসায় আছে? ইমতিয়াজ ভুঁইয়া লিখতে লিখতেই জবাব দিলেন। থাকলেও তোমার কাছে আসবে না, তাই যা বলার আমাকে বলো, আমি বলে দেব তাকে। বইয়ের আঁচলের তলায় ঢুকে আছে? হ্যাঁ, যেমন তোমার আঁচলের তলায় আমি ঢুকে আছি। উর্মি ভুঁইয়া রাগান্বিত স্বরে বললেন। মশকরা করবেন না আমার সাথে, বিরক্ত লাগছে। আর আমার আশেপাশে কম থাকবেন, আপনাকে সহ্য হয় না। ইমতিয়াজ ভুঁইয়া কলম রেখে বললেন। সহ্য হয় কাকে? উর্মি ভুঁইয়া খিটখিটে উত্তর। ইমতিয়াজ কাউকে না। ভুঁইয়া ফুস করে নিঃশ্বাস নিয়ে বললেন। তোমার মুড যেভাবে পরিবর্তন হয়, গিরগিটির রূপও এত দ্রুত পরিবর্তন হয় না। এই বয়সে এসে আবারও পাগলামি শুরু করেছে। কিসের পাগলামি? আমি একদম সুস্থ। হ্যাঁ, তার নমুনা তো দেখতেই পাচ্ছি। উর্মি ভুঁইয়া কপাল কুঁচকে বলেন। আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বলছেন? ইমতিয়াজ ভুঁইয়া কলম হাতে নিয়েই বলেন। ইনডাইরেক্টলি বলার কিছু নেই, তুমি পাগলেই। উর্মি ভুঁইয়া তাতে দাঁত পিষে চোখ মুখ কঠিন করে ইমতিয়াজ ভুঁইয়ার দিকে তাকিয়ে চেয়ে রইলেন, যেন এক্ষুনি ভস্মই করে দেবেন সামনের পাঞ্জাবি পরিহিত পুরুষটিকে। মানহা সকালে নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখছে। ইহাব জগিং করে এসে মানহার পেছু পেছু ঘুরছে। মানহা বিশেষ পাত্তা দিচ্ছে না। ইহাব সেসব দেখে মনে দুঃখে গাইল। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, রান্নার সাথে ডেটিং করে আমায় চেনে না। মানহা চোখ রাঙিয়ে বলল। ইহাব এসব কি? ঠোঁট উল্চে বলল। দুঃখ দুঃখ। উফ, সবসময় আপনার ইত্রামি না করলে চলে না। কোথায় ইতরামি করলাম, শুধু গেয়েছি। মানহা কোমরে এক হাত রেখে ভ্রু উচ্ছে বলল। কি গেয়েছেন? ইহাব গলা খাকারি দিয়ে আবারও গিয়ে উঠল। ও টুনির মা তোমার টুনি কথা শোনে। থামুন থামুন, কি হলো? আপনার কাছে গান শুনতে চাইনি। তোমাকে শোনাচ্ছিও না, জাস্ট কি গাচ্ছিলাম সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। উফ, ভালো লাগছে না, সরুন। আমার ভালো লাগছে, খালি সরুন সরুন করো কেন? থাকুন থাকুন করতে পারো না? না। ইহাব মানহার কাঁধে দুই হাত রেখে মাথায় নাড়িয়ে নাড়িয়ে বলতে লাগলো। করেছি একটা বিয়ে এতগুলো টাকা দিয়ে, মেয়ে হলো আর রোমান্টিক, আমি হলাম রোমান্টিক। কাজের বেলায় বুমবাস্টিং, আমার বেলায় ডিসগাস্টিং। ধ্যাত্তেরি। নিশাদ ক্লাস রুমে ক্লাস করানো অবস্থায় খবর পেল স্কুলে নাকি আইনের লোক এসেছে। বেশ চিন্তিত হলো সে। উড়ো উড়ো খবর পেল নাজমা ম্যাডামের নিকট তাদের আগমন ঘটেছে। কোনো রকম ক্লাস শেষ করে তড়িঘড়ি করে ছুটল অফিস কক্ষের দিকে। সেখানে পৌঁছে দেখলো অফিস রুমের সামনে অনেক ভিড় ও জটলা বেঁধে আছে। ভিতরে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সবাই বাইরে দাঁড়িয়ে উৎসুক ও উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। বেশিরভাগ মেয়ে কলিগ্রে ভিড় করে রেখেছে। নিশাদ আর গেল না সেদিকে। ভিড় না থাকলে একবার দেখার চেষ্টা করত সে। আর না দাঁড়িয়ে নিজের পরবর্তী ক্লাসে চলে গেল। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার কোনো মানেই নেই। মানুষ একটা কিছু পেলেই হলো, যেন অমূল্য রত্ন পাবার আশায় এমন চাতক পাখির ন্যায় ক্লাস টালাস ফেলে দাঁড়িয়ে আছে। নিশাদ মনে মনে বলল, আল্লাহ সহজ করুন সব। বলেই প্রস্থান করল। ক্লাসের মাঝে পিয়ন এসে নিশাদকে জানলো অফিস কক্ষে যেতে। তাকে জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে। নিশাদের বুকে কামড় দিয়ে উঠল। তাকে আবার কেন ডাকা হয়েছে? এমনিতেই তার দুশ্চিন্তার কমতি নেই, এখন আবার আইনের লোকেদের জবাবদিহিতা করা লাগবে। যতটুকু শুনেছে নাজমা ম্যাডামের স্বামীর ইনকাম সোর্স জানতেই এই ভয়ঙ্কর লোকেদের আগমন ঘটেছে। নিশাদের কাছে আইনের লোক মানেই ভয়ঙ্কর। ছোট থেকে এদের ভীষণ ভয় পায় সে। আচ্ছা, কোনোভাবে মারওয়ানকে নিয়ে কিছু জিজ্ঞেস করবে না তো? যদি সে বলে তার হাজবেন্ড কিছু করে না, তখন সন্দেহ করবে না? তখন তো আরও বেশি সন্দেহ করবে। এরা সাধারণ মানুষের সব তথ্য খুঁচিয়ে খুঁচিয়ে বের করে। নিশাদের হাত পা কেন যেন কাঁপছে। কোনো বিপদ আবার তার ঘাড়ে আসতে চলছে, সে বুঝতে পারছে না। হার্টবিট ফার্স্ট চলছে।
অফিস কক্ষের দরজার সামনে দুরু দুরু বুকে নিয়ে দাঁড়িয়ে আছে নিশাত। এখন আর ভিড় নেই। সেই দরজার অল্প ছেলে ভিতরে এক নজর চাইলো। মুখে মাস্ক পরে তো বেশ কয়েকজন লোক বসা। একজন সামনে পায়ের উপর পা তুলে বসে জিজ্ঞাসাবাদ করছে। সামনে নাজমা ম্যাডাম বসা, তার চোখ মুখ ফোলা। এতক্ষণ যে কান্না করেছে তা বোঝাই যাচ্ছে। নিশাতের বুকে কে যেন হাতুড়ি পেটাচ্ছে। ম্যাডাম কান্না করছে কেন? কি ঘটেছে ভিতরে? নাজমা ম্যাডামের সঙ্গী পারভিন ম্যাডাম, ফরিদা ম্যাডাম, খালেদ স্যার, ফয়সাল স্যার, আকরাম স্যার সকলে মুখ কালো করে পেছনে দাঁড়িয়ে আছে। লামিয়া আর রুবি ম্যাডাম তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। নিশাত ভেতরে ঢুকবে কি ঢুকবে না এসব ভেবে দুনুমুনু করছে সে। তার ভীষণ ভয় করছে। অফিস কক্ষে কেমন গুমট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিশাতকে দেখে রুবি ম্যাডাম বললেন, স্যার, নিশাত ম্যাডাম এসেছেন। জিজ্ঞাসাবাদকৃত পুরুষটি থেমে গেলেন, হাত দিয়ে ঢোকার পারমিশন দিলেন। নিশাতের উল্টো দিকে বসা সে। নিশাত ঢোক গিলে ধীর পায়ে ঢুকলো। কয়েকজনের মধ্যে একজন উঠে এসে বললেন, ম্যাম, আমরা আইন বিভাগের লোক, আপনার সম্পর্কে একটু তথ্য নেব, তারপর ছেড়ে দেব। আশা করি আপনি কোঅপারেট করবেন। রুমের মধ্যে পিন পতন নীরবতা। নিশাত ঢোক গিলে বলল, জি বলুন। স্যারের সামনে গিয়ে বসুন প্লিজ। নিশাতের বলতে ইচ্ছে করলো, দাঁড়িয়েই প্রশ্ন করুন, কারোর সামনে বসে উত্তর দিতে পারবো না। কিন্তু গলা দিয়ে শব্দ বের করতে পারলো না। ক্লান্ত ভঙ্গিমায় দুরু দুরু বুক নিয়ে নাজমা ম্যাডামের পাশে চেয়ারে বসলো। চোখ নামিয়ে বারবার নিজের ঘেমে ওঠা হাতের তালু ঘষতে লাগলো। যেই লোকটি বসতে বলেছিল সে একটা বিরাট খাতা আর কলম এনে প্রশ্ন করলো, আপনার এবং আপনার হাজবেন্ডের নাম? নিশাত খুব আস্তে করে বলল, লোক জি, আমার নাম ফৌজিয়া নিশাত, হাজবেন্ডের নাম মারওয়ান আজাদ। ঠিক খচখচ করে লিখে প্রশ্ন ছিল, বাসা কোথায়? উত্তর টেক, গ্রামের বাড়ি? চাঁদপুর। আপনার হাজবেন্ড কি করেন? নিশাত হাত ঘষতে ঘষতে বলল, তিনি কিছু করেন না। লোকটি অবাক হয়ে তাকিয়ে রইলো। তারপর জিজ্ঞেস করলো, কিছু না করলে সংসার চলে কিভাবে? শ্বশুর আর আমার টাকায়। লোকটি কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, সন্দেহজনক স্যার, তাকে নজরে রাখতে হবে। তার নামের পাশে দাগ দেব। সামনে পুরুষটি এতক্ষণ পর মুখ খুলল, প্রয়োজন নেই, ছেড়ে দাও তাকে। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলেছে করো। লোকটি নিশাতকে চলে যেতে বলল, কিন্তু নিশাতের এই দিকে মনোযোগ নেই। সে সামনের পুরুষটির দিকে তাকিয়ে আছে। মুখে মাস্ক আছে যদিও, তবুও এই কণ্ঠ সে চেনে, খুব ভালো করে চেনে। বলছো না প্রশ্নই আসে না। এতদিন এই কণ্ঠের মালিককে মুখস্থ হয়ে গিয়েছে তার। চোখ দুটো ভীষণ পরিচিত ঠেকছে। নিশাত শক্ত হয়ে বসে রইল। কিছু হিসাব মেলাচ্ছে সে। নাজমা ম্যাডাম সম্ভবত কিছু বলার জন্য তক্কে ছিলেন। তিনি বললেন, আমার হাজবেন্ড সম্পর্কে সব তথ্য দেওয়ার পরও আমাকে হেনস্থা করা হচ্ছে, আর তার হাজবেন্ড কিছু করে না। সন্দেহজনক হওয়ার পরও তাকে ছেড়ে দেওয়া হবে? এ কেমন না ইনসাফি? যে লোকটি দাঁড়িয়ে ছিল সে তৎক্ষণাৎ বলল, বাড়াবাড়ি করবেন না। আমরা আপনার হাজবেন্ডের জন্যই মূলত এখানে এসেছি। বাকিদের শুধু তালিকাবদ্ধ করে নিচ্ছি, তাই স্যারের সঙ্গে বেয়াদবি করবেন না। আপনি এখনও কথা বলছেন কোন মুখে? হাজবেন্ড অবৈধ ব্যবসা করে, তার ফুটানি দেখিয়ে ঘোরেন, এখন আবার গালাবাজি করছেন। এ তো দেখি চোরের মায়ের তালগাছের সমান গলা। কথা শেষ হতে লামিয়া ম্যাডাম এবং রুবি ম্যাডাম ফিক করে হেসে দিয়েছেন। হাসির শব্দ শোনা যাওয়ার দুজনের মুখে হাত চেপে ধরেছেন। আজ বড্ড খুশি তারা। এই মহিলা আর এই মহিলার সাঙ্গপাঙ্গ বহু জ্বালিয়েছে। মানুষের পিছে পিছে গসিপ করতো, গিবত গাইতো, হাসাহাসি করতো। এবার বুঝুক ঠেলা। নিশাত আজ একের পর এক অবাক হয়ে যাচ্ছে। এইসব কি শুনছে সে? নাজমা ম্যাডামের হাজবেন্ড অবৈধ ব্যবসা করেন? তার মাথা ধরে গেছে এত কাহিনী দেখে। খালেদ স্যার পেছন থেকে বললেন, যদিও উনি দোষী, তবুও তার কথা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। নিশাত ম্যাডামের হাজবেন্ডের উপরে নজরদারি রাখা উচিত আমি মনে করি। বাকিরাও সহমত জানালো। স্যার সম্বোধনকৃত লোকটি খালিদ স্যারের দিকে তীক্ষ্ণ নজর ফেলেন। খালিদ স্যার একটু কাঁপছেন, মনে মনে ভাবছেন এই কথা বলে আবার তার বিপদ ডেকে আনলেন না তো। সামনের লোকটি কিছু ইশারা করতে সকলকে রুম থেকে বের করে দেওয়া হলো। নাজমা ম্যাডাম এবং খালিদ স্যার লোকটির মুখোমুখি বসা। লোকটি মাস্ক খুলে নাজমা ম্যাডামের দিকে চাইলেন। নিশাত তবদা খেয়ে দাঁড়িয়ে গিয়ে অস্ফুটে গলায় বলল,
মারওয়ান আজাদ। নাজমা ম্যাডাম হাঁ করে বললেন। আপনি নিশাত ম্যাডামের হাজবেন্ড না? লোকটি কেমন করে হেসে বলল। হলে কি করবেন? নাজমা ম্যাডাম চোখ গিলে বললেন। আপনি আইনের লোক? রহস্যময় হেসে জবাব এলো। না, আমি বেআইনের লোক। খালেদ স্যার বললেন। এসব কি বলছেন মিস? ওনার হাজবেন্ড নাকি বাদাম্যা কোনো কাজ করেন না, তাহলে ইনি তার হাজবেন্ড হয় কিভাবে? আমি জানি না ভাই, কি হচ্ছে কেন হচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তবে ইনি নিশাত ম্যাডামের হাজবেন্ড, এতে কোনো সন্দেহ নাই। সামনের লোকটি রুক্ষ গলায় বলল। যাই হোক, এই রুমে কি ঘটেছে, কে দেখেছেন, সেসব যেন ভুলে যাওয়া হয়। মনে থাকবে? উভয় কাপা গলায় বলল। জি জি মনে থাকবে। লোকটি বাঁকা হাসলো। সবাইকে বের করে দিয়ে নিশাতের সামনে দাঁড়িয়ে কোটটা খুলে বলল। ভালো আছেন মিসেস? নিশাত প্রতিউত্তর করতে পারল না। শার্টের বুকের উপরে লোগোতে লেখা এজেন্ট IMF, কোড নম্বর 2356XLC। কোমরের হিপ হোস্টারে পিস্তল রাখা, চোখের সামনে তুড়ি বাজানোর শব্দে নিশাতের ঘোর কাটলো, কেমন ঘোর লাগা গলায়। আপনি মারওয়ান আজাদ? হুম, আজার সাইফার। নিশা তার ভারসাম্য রাখতে পারল না, চারপাশ অন্ধকার হয়ে গেল। দুর্নিবার এই যাত্রাপথ ঘটা আকস্মিকতা, জীবন রচে অমর গাথা, মন কেন দিশেহারা। মানব জীবনে মাঝে মধ্যে কিছু অভাবনীয় পরিবর্তনের ঝলক দেখা যায়, যা আকস্মিকভাবে তার চমকপ্রদ উপস্থিতি জানান দেয়। একটা সীমাহীন কষ্টে পেরিয়ে দুঃখ ক্লেশগুলো অন্তরিক্ষের সুন্দর গর্ভের ন্যায় অতলে তলিয়ে যায় মুহ। অদৃশ্য ছলকানির পেরিক গেথে মনকে করে আন্দোলিত। নিষেধের ব্যাপারটা কোনো পর্যায়ে ফেলা যায় তার পরিধি এখনো করা হয়নি। বিছানায় শায়িত এক সত্তা, মাথার উপরে সিলিং ফ্যান ঘুরছে বিরামহীন, বালিশে ছড়িয়ে ছিটে থাকা খোলা চুলগুলো বাতাসে উঠছে এলোমেলো, অদূরে জানালার পর্দাগুলো দুলছে। পিটপিট করে চোখ খুলে আশেপাশে নজর বুলালো নিশাত। কেউ নেই রুমে। দীর্ঘক্ষণ চোখ বন্ধ থাকায় মাথা ব্যথা করছে তার। কোথায় ছিল, কি ঘটেছিল, এইসব স্মৃতিপটে উকি দিতেই নিশাত তড়াক করে শোয়া থেকে উঠে বসলো। দ্রুত রুম থেকে বেরোতেই দেখলো মারওয়ান রান্না করে কি যেন করছে। নিশাত হুড়মুড় করে মারওয়ানের বাহু ধরে উত্তেজিত কণ্ঠে বলল। এই আপনি আমার স্কুলে গিয়েছিলেন? মারওয়ান চা বানাতে গিয়ে চিনি শরবত বানিয়ে ফেলেছে। এইটা নিয়ে তার মেজাজ খিটখিটে খিটমিট করছিল। এখন আবার নিশাতের প্রশ্ন, আরও মেজাজ চড়া হলো। রুক্ষ গলায় বলল। তোমার স্কুলে আমি যাবো কেন? ওয়াই? সেখানে তোমার কাছে? নিশাত মারওয়ানের শার্টের দুপাশ চেপে ধরে বলল। খবরদার মিথ্যে বলবেন, আমি স্পষ্ট দেখেছি আপনাকে। ওটা আপনিই ছিলেন। আমার সাথে কেন লুকোচুরি খেলছেন? কোনো লুকোচুরি খেলবেন না বলে দিলাম একদম। খড়খড়ে গলায় মারওয়ান প্রত্যুত্তর করলো। আশ্চর্য, তোমার সাথে কি আমি খেলাধুলার সম্পর্ক? তুমি ফুটবল খেলোয়াড় নাকি ক্রিকেট খেলোয়াড়? নিশাত শার্ট আরো শক্ত করে চেপে বলল। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, যা বলার সাফ সাফ বলুন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ভীতু আর অপরাধীরা। আপনি কি সেরকম কিছু? একদম হেলা করবে না বলে দিচ্ছি, মোটেও ভালো হবে না। মারওয়ানের শ্লেষাত্মক কণ্ঠ। আচ্ছা, করলাম না হেলা। হ্যাঁ, তোমার স্কুলে আমিও ছিলাম। এবার কি করবে? নিশাত আশ্চর্যজনিত হয়ে গলা ছেড়ে দিল। একবার জেরা করতেই ঘাটতেরা লোকের কাছে এমন ফটাফট উত্তর আশা করেনি নিশাত। দীর্ঘ কণ্ঠে বলল। আপনি পুলিশ? মারওয়ান বাঁকা হাসল। এবার তোমাকে থানায় ট্রান্সফার করব, একজন আইনের লোকের কলার ধরার অপরাধে। এতদিন মুখে মুখে তর্ক করার কারণে তোমাকে গ্রেপ্তার করা হলো ফসে নিশাত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাত জবাব না দিয়ে ঝোঁক গিলতে লাগলো। মারওয়ান এক ফ্রি উঁচিয়ে তার দিকে চেয়ে নিশাত একটু স্থির হয়ে বলল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তো করো না, কে বলেছে বিশ্বাস করতে? মারওয়ানের খাপ ছাড়া উত্তর। নিশাত একটা লম্বা শ্বাস ফেলে বলল। কতদিন হলো এই পেশায় আছেন? বহুদিন। আপনি ভাতাই মা আকাই মা দেখাতেন, আদতে আপনি তার নন, তাই তো? জানি না। কখনো বলেননি কেন? আমার ইচ্ছা। আমার সাথে এত গোপনীয়তা কেন? কারণ তুমি বিশ্বাসভাজন নাও, তাই। বিশ্বাস ভাজন কে তাহলে? আমার একান্তজন। আপনার একান্তজন কে? মারওয়ানের বিরক্ত কণ্ঠ। নিশাত এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, চা বানিয়ে দাও। জেদি গলায় বলল। আমিও চা বানাতে বাধ্য নই, আপনার একান্তজনকে বলুন। তার আমি করো না ফসে নিশাত,
একদম জেলে ভরে দেব। দিন, এই সংসারে চেয়ে জেল অত্যধিক শ্রেয়। ভয় ডর নেই? না। স্বামীর মুখে মুখে তর্ক করা বেত্তমিস মহিলাদের কাজ। তুমি কি বেত্তমিস? মারওয়ানের গুরু গম্ভীর প্রশ্ন। নিশাত সোজা সাপটে বলল, আপনাকে স্বামী কে বলল? জালিমদের উচিত জবাব দেয়া ভালো কাজ। স্পর্ধা কত? আমাকে ইনডিরেক্টলি জালিম বলছো? ইনডিরেক্টলি বলিনি, ডিরেক্টলি বলেছি আমি। অবশ্য আপনার গায়ে লাগলে তো মানে যেই গন্ডারের চামড়া, বাপ রে। মারওয়ান ফ্রিকুচকে বলল। নিশাত আজকে মনে হয় বেশি মুখ চলছে। ভুলে যাচ্ছ নাকি আমি কে? চুলগুলো হাত খোপা করতে করতে বলল, ভুলিনি। আগে তর্ক করতাম না বেকার ভবঘুরে দেখে। এদের সাথে তর্ক জমিয়ে বিশেষ ফায়দা নেই, তর্ক জমে শেয়ানে শেয়ানে। বলতে চাচ্ছ আগে আমি বুদ্ধিমান ছিলাম? অবশ্যই না। বুদ্ধিমান পুরুষ কোনোদিনও শুয়ে বসে থেকে বউকে ইনকামে পাঠায় না। বুদ্ধিমান বলছি কি, প্রকৃত পুরুষ মানুষ কখনো বউয়ের টাকায় চলে না, উল্টো বউকে ঘরের রানী করে রাখে। ঠিক যেমন ঝিনুক তার মূল্যবান মুক্তা খোলসে সযত্নে রাখে, ঠিক তেমন। মারওয়ান হামি দিয়ে নির্লিপ্ত গলায় বলল, ও আচ্ছা। যাই হোক, আপনি এসব কাজ আমার আড়ালে করতেন তো, নাহওয়ানকে রাখতেন কোথায়? কোথায় আবার রাখবো? আমার কাছেই থাকতো। আর তুমি স্কুলে থাকতে কাজে গিয়েছে। আজকে শুধু, বেশিরভাগ সময় তুমি বাসায় ফিরলে যেতাম। কই, আজ তো দেখলাম না। আজকে ছেলেকে কোথায় রেখেছিলেন? ও ঘুমেছিল, তাই ঘুম পাড়ে রেখে এসেছিলাম। ওর ঘুম থেকে উঠতে উঠতে আমি হাজির হয়ে যেতাম। কথা শেষ হতেই নাওহানের গলার আওয়াজ পাওয়া গেল। ঘুম ঘুম চোখ ডলতে ডলতে বাচ্চাটা উঠে এসেছে। মাকে সামনে দেখে দেখে উঠল। মা। নিশাত এগিয়ে এসে ছেলেকে কোলে নিয়ে গালে উষ্ঠ চেপে ধরে বলল, আমার ছানার ঘুম ভেঙেছে? নাওহান নিশাতের ঘাড়ে মাথা ফেলে ঘুম ঘুম গলায় বলল, বাঙিতে শুশু করবো। চলুন চলুন, হিস করিয়ে আনি। নিশাত ছেলেকে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে নিলে পেছন থেকে মারওয়ান বলে উঠল, মিসেস মারওয়ান, এক কাপ মশলাদার চা পেতে পারি? সম্বোধনে নিশাতের চলন্ত পাজরা থেমে গেল মুহূর্তেই। চেহারায় ফুটে উঠল কিং কর্তব্য বিমূঢ়তা নাকি প্রশান্তি, বোঝা গেল না। বিস্মিত নেত্রে কেবল মাথা নাড়ালো। আজকে মানহার ইয়ার ফাইনাল এক্সাম শুরু হয়েছে। মানহার কলেজের সামনে বাইকে হালান দিয়ে দাঁড়িয়ে আছে। গেট দিয়ে ঢুকতে বেরোতে প্রায় সকলের চক্ষু তার উপরেই পড়েছে। পড়াটাই স্বাভাবিক, স্বয়ং চেয়ারম্যানের পুত্রর পদধূলি পড়েছে কলেজ প্রাঙ্গণে। এটা তো খুশির সংবাদ। অধ্যক্ষ মহোদয়ের সাথে মোলাকাত করে এসেছে ইহাব। তিনি ইহাবের ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেছেন। ইহাব বেশিক্ষণ থাকেনি, পরিকল্পনা করেছে মানহাকে নিয়ে এখান থেকে শ্বশুরবাড়ি যাবে। যেহেতু মানহার ক্যাম্পাসের কাছে তাদের বাড়ি, তাই একবার দেখা দিয়ে আসা দরকার। অনেক দিন কাউকে জ্বালানো হয় না। ইস, মারওয়ানটা যদি থাকতো তাহলে একেবারেই জমে যেত। ভাবনার মাঝে মানহাকে দৃষ্টিগোচর হলো তার। নিকাব থাকায় মানহার ভাবমূর্তি বোঝা যাচ্ছে না। তবে ইহাবের কেন যেন মনে হচ্ছে পরীক্ষা ভালো হয়নি মানহার। মানহা এগিয়ে এসে বলল, আপনাকে চলে যেতে বলেছিলাম না? তুমি যেতে বললেই আমি যাব কেন? আমার মর্জি। দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের দর্শন দিচ্ছেন, সেটা বললেই তো হয়। মহিলা কলেজের সামনে আপনার দাঁড়িয়ে থাকতে হবে কি জন্য? অন্য কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না? আর ইউ জেলাস? না, স্বামীর জন্য জেলাস হব না, হব অন্য প্যাটার জন্য। যত সব সিনেমার ডায়লগ মারাইতে আসে আমার সামনে। এসব কি ভাষা? তুমি এমন ভাষা ইউজ করো কেন? এসব ভাষা কি কারোর জন্য দলিল করা যে আমি বলতে পারবো না? সরুন সামনে থেকে। মটকা গরম থাকলে আমি সব ভাষায় কথা বলি, তাই যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন। যে কোনো সময় মটকা ফেটে যেতে পারে। মটকা ফেটে গেলে ব্রেনও নিশ্চয়ই ফেটে যাবে। ভালোই হবে, এরকম আনরোমান্টিক ব্রেনের প্রয়োজন নেই। মানহার আগে কথা বলতেই ভুলে গেল। সিরিয়াস সময় এমন ইজামি ভালো লাগে। হিটমিটি মেজাজে বলল, আপনি ভালো হবেন না। আমি খারাপ হলাম কবে? আমি সিরিয়াস কথা বলছি। আমিও তো সিরিয়াসলি বলছি। কেন, তোমার মনে হচ্ছে না? কাছে আসো, মটকা ফাটিয়ে দিই। ছুমন্তর ছু কালাগুত্তার গু, লাগ ভেলকি লাগ, দ্রুত মটকা ফাট। মানহা আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রাগান্বিত হয়ে হেঁটে যেতে লাগলো। পথিমধ্যে তার ক্লাসের এক মেয়ের কথায় থেমে যেতে বাধ্য হলো। চেয়ারম্যান বাড়ির বউ হয়ে ভাবের ঠেলায় পা মাটিতেই পড়ে না। না চাইতেও পেয়ে গেছে তো, তাই মূল্য দেয় না। আমার জামাই এত কেয়ারিং, মজার হলেও আমি তো মাথায় করে রাখতাম। এই জন্যই ছোট বাড়ির মেয়ে বড় বাড়িতে বউ হওয়া উচিত না। বেশি পেয়ে
এরা দাপুটে পা ফেলে না, ঢং দেখলে বাঁচি না। ইহাবের কর্ণকুহরে কথাটা পৌঁছাতে চোখ মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তৎক্ষণাৎ সেদিকে ঘুরে বলল, বাঁচতে বলেছে কে? মরে যান। বিশ্বাস করুন, বানহার ঢঙে যদি আপনি মরেন তাহলে আমি নিজ দায়িত্বে ওকে আরও ঢং শেখাবো। ঢঙের বদৌলতে আপনাদের মতো দু চারটা মরলে তার আরও সব হবে। আমি চেয়ারম্যান পুত্র ইহাব ভুইয়া বলছি। সমাজ থেকে এরকম বিষাক্ত কীট দূর করার দায়ে মিসেস আফরিনকে পুরস্কারে ভূষিত করব। মাইন্ড ইট। কথা শেষ করে মানহার দিকে এক পলক চেয়ে বলল, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবেই, এতে দাঁড়িয়ে না থেকে সামনে এগিয়ে যেতে হয়। কথা শেষ করে হাত মুঠো করে এক নজর মেয়েটির পানে চেয়ে মানহার হাত ধরে চলে গেল। সব পাচ্ছে মিচি চরম অপমানিত হলো। ভরা রাস্তায় এতগুলো মানুষের সামনে এমন অপমান ও কুকুরের সম্বোধনে লজ্জাও পেল বেশ। ভবিষ্যতে মানহার সাথে পাঙ্গা দেওয়ার আগে আজকের কথা অবশ্যই মনে পড়বে তার। সাপের লেজে পাড়া দিয়েছে, ছোবল তো খেতেই হবে।